দেশের বিভিন্ন স্থানে তীব্র শীতে স্থবির জনজীবন, ব্যাহত নৌযান চলাচল, ঘন কুয়াশায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের 4টি স্থানে দুর্ঘটনায় আহত অন্তত 30। ছুটির দিনেও চলছে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই, চলবে 4 জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় প্রার্থীরা। জামালপুরে 3 যুগ ধরে মাদারদহ নদীকে বিল দেখিয়ে মাছ চাষের জন্য ইজারা, বালু তোলাই মূল উদ্দেশ্য অভিযোগ স্থানীয়দের। দীর্ঘদিন যাবৎ এই নদীটাকে ইজারা নিয়ে এখানে ওপেন করার মতো যে নদী কেন্দ্রিক জীবিকায়নটা নষ্ট করা হয়েছে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ জানাবো। পৌষের মধ্যভাগে সারা দেশে শীতের দাপট, কনকনে ঠান্ডা স্থবির জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে ছিল ঘন কুয়াশা, এ সময় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা যায়। বেলা গড়ালে অনেক জায়গায় সূর্যে দেখা মিললেও নেই উত্তাপ। তীব্র শীতের কারণে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ, এতে বিপাকে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষ। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। কুয়াশার জ্বালায় আমরা কেন জায়গা বাইরে হতে পারতেছি না, গাড়ি ঘোড়া চালাতে পারতেছি না। ক্ষেত খামারে কিচেন বতি গেলে অনেক সময় ঠান্ডা লাগে, ঠান্ডাতে বেরোতে পারি না। কুয়াশার ভিতরে কাজ করতে পারতেছি না, কিভাবে কাজ করবো, কাজ না করলে কি খাবো কি। দর্শক, আমরা ঢাকার বাইরের শীতের খবরাখবর জানবো। মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরাফাত রায়হান সাকিব। যাচ্ছি তার কাছে। সাকিব, মুন্সিগঞ্জের শীতের প্রকোপ কেমন? সূর্যের দেখা কি মিলল সেখানে? আর জনজীবনে শীতের প্রভাব কেমন পড়েছে, সব মিলিয়ে জানাবেন। মারফি, বেশ যুবথুবু অবস্থা এই মুহূর্তে মুন্সিগঞ্জে। গতকাল রাত থেকে বেশ ঘন কুয়াশা পড়েছে পথে প্রান্তর থেকে সর্বত্র। এই মুহূর্তে আমরা রয়েছি জেলা সদরের যে ধলেশ্বরী নদীর তীরে, এবং এই পুরো জায়গাটি কিন্তু আসলে ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে। এবং এখানে কিন্তু আসলে এর মধ্যে লঞ্চ চলাচল করছে। বিশেষ করে লঞ্চে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাতি জ্বালিয়ে কিন্তু আসলে লঞ্চ চলছে, কারণ যে লঞ্চে ঘন কুয়াশা নদীতে কিন্তু আসলে খুব সন্নিকটে ছাড়া কিছুটা দূরেও দেখা যায় না, এমন একটি পরিস্থিতি। এবং এর মধ্যে কিন্তু আসলে চলাচল করতে হচ্ছে। একই সাথে আসলে আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, সর্বত্রই কিন্তু আসলে এই কুয়াশার যে তীব্রতা সেটি রয়েছে। এবং সকাল থেকে কিন্তু আসলে সূর্যের দেখা না মিললেও কিছুক্ষণ আগে এই মুহূর্তে কিন্তু সূর্য কিছুটা হলেও আকাশে উঁকি দিচ্ছে। সেক্ষেত্রে আসলে তাপমাত্রা সকালের চাইতে এই মুহূর্তে বেড়েছে। সকাল থেকে আমরা 13-14 ডিগ্রি সেলসিয়াস দেখলে কিন্তু এই মুহূর্তে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এবং এই জায়গাটিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারপরে কিন্তু শীতের বেশ একটি প্রকোপ রয়েছে। এবং প্রত্যেকে আসলে ভারী জামা কাপড় পরেই আসলে ঘর থেকে বের হচ্ছে, যারা বের হচ্ছে। এবং বিশেষ করে বেশ গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কিন্তু আসলে এখানে আসলে অনেকে বের হচ্ছে না। এবং আমরা প্রান্তিক পর্যায়ের মানুষ যারা রয়েছে তাদের কিন্তু আসলে এই শীতে বেশ একটি দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছিল তারা গরম কাপড়ের ব্যবস্থা করছে। তবে সেক্ষেত্রে আসলে শীতের যে প্রকোপ, যে দাপট, সেটি ক্রমাগত যে বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু আসলে ভোগান্তি তেমন একটা কমছে না বলে এই মুহূর্তে পরিস্থিতি উপনীত হয়েছে। মারফি। সাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে প্রায় 7 ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল। সকাল 10টার দিকে কুয়াশা কমতে শুরু করলে চালু হয় ফেরি চলাচল। বিআইডব্লিউটিসি জানায়, মধ্যরাত থেকে নৌপথে কুয়াশা পড়তে থাকে। রাত 3টার দিকে এর তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। এ সময় কেরামত আলী ও বিশিষ্ট জাহাঙ্গীর নামে 2টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর 2 পারে আটকা পড়ে শতাধিক যানবাহন। পরবর্তীতে কুয়াশা কেটে গেলে পুনরায় শুরু হয় ফেরি চলাচল। এদিকে ঘন কুয়াশার কারণে প্রায় 12 ঘন্টা বন্ধ থাকার পর চাঁদপুর শরীয়তপুর নৌ রুটে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল।
ঘন কুয়াশায় মাদারীপুরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় হয় এই দুর্ঘটনা। হাইওয়ে পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকামুখী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস বন্দরখোলা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ঔষধবাহী কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। একই সময় পেছনে থাকা আরেকটি পিকআপ ধাক্কা দেয় দুর্ঘটনা কবলিত বাসটিকে। এতে বাসে থাকা অন্তত 10 জন যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোকে সড়ক থেকে সরিয়ে নিয়ে স্বাভাবিক করা হয়েছে যান চলাচল। এদিকে কুয়াশায় মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসের 3 স্থানে দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। মুন্সিগঞ্জের বেজবাউ, ছনবাড়ি ও দোগাছি এলাকায় হয় এই ঘটনা। ফায়ার সার্ভিস জানায়, কুয়াশার মধ্যে গতরাতে বেজগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসকে ধাক্কা দেয় আরেকটি গাড়ি। রাত 1টায় ছনবাড়ি ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এছাড়া ভোরে দোগাছিতে ট্রাকের পেছনে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করেছে হাইওয়ে পুলিশ। ঘন কুয়াশার কারণে পৃথক 3টি স্থানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 3টি পৃথক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। ছুটির দিনেও দেশের বিভিন্ন স্থানে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। সকাল থেকে জেলায় জেলায় শুরু হয় এই কার্যক্রম। এ সময় প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র কার্যবিধি অনুযায়ী যাচাই বাছাই করা হয়। আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং 1% ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়া গেলেও বাতিল করা হচ্ছে প্রার্থীতা। তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। যাচাই বাছাই চলবে 4 জানুয়ারি পর্যন্ত। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মোহাম্মদ আলী 130 টানেল অ্যাক্ট মধুপুর ধনবাদ যাচাই বাছাই হয়েছে, সেগুলোর ফলাফল আমরা। দর্শক, মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের ঢাকার বাইরের প্রতিনিধির কাছ থেকে। সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন, যাচ্ছে তার কাছে। নাবিল, কতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো, বাতিল করা হলো কতজনের, সব মিলিয়ে জানাবেন। মারফি, দেখুন, আমরা এই মুহূর্তে আছি সিলেটের জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এবং আমরা আসলে সকাল থেকে এখানে উপস্থিত রয়েছি। তবে আজকে রিটার্নিং কর্মকর্তা কিংবা সহকারী রিটার্নিং কর্মকর্তা কাউকেই আমরা এই যে কার্যালয়, সেখানে তাদের উপস্থিতি আমাদের চোখে পড়েনি। তবে তাদের সাথে আমাদের ফোনে যোগাযোগ হয়েছে। তারা বলছেন যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে কাজ, সেটি চলমান রয়েছে। আগামীকাল মূলত তারা এই যে কতজন প্রার্থীর মনোনয়ন বাতিল হলো বা কতজনে আসলে অবৈধ হলো, সেটি তারা আসলে প্রার্থীদের এবং আমাদেরকেও জানাবেন। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আসলে আমরা যতটুকু জানি যে সিলেটের 6টি যে আসন, সংসদীয় আসন, সেখানে 47 জন প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে সিলেট 1 আসনে 10 জন, সিলেট 2 আসনে 9 জন, সিলেট 3 আসনে 9 জন, সিলেট 4 আসনে 7 জন, সিলেট 5 আসনে 6 জন এবং সিলেটের 6 আসনে 6 জন, অর্থাৎ সব মিলিয়ে 47 জন প্রার্থী তারা মনোনয়নপত্র তারা জমা দিয়েছেন এবং তাদের যাচাই বাছাই যে কাজ, সেটি চলছে। সহকারী রিটার্নিং কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যেই তথ্যগুলো আসলে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেগুলোই তারা যাচাই বাছাই করছেন এবং সেগুলোর সাথে সংশ্লিষ্ট যেসব দপ্তরগুলো রয়েছে, বেসরকারি সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোকে তারা চিঠি দিয়েছেন, তাদের সাথে তারা যোগাযোগ রাখছেন এবং সেই তথ্যগুলো আসলে কতটুকু সত্য, সেগুলো তারা আসলে পরীক্ষা নিরীক্ষা করছেন। এবং আগামীকাল অর্থাৎ 3 জানুয়ারি মূলত প্রার্থী এবং যারা আমাদেরকে তারা আসলে মনোনয়নপত্রের হালনাগাদের যে সর্বশেষ তথ্য, সেটি আমাদেরকে জানাবেন। মারফি। নাবিল, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রংপুর 2 আসনে এবার ভোটের মাঠে জমে উঠেছে ত্রিমুখী লড়াই। জামায়াত, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরাই মূল প্রতিদ্বন্দ্বী। 3 প্রতিদ্বন্দ্বী 2 জন সাবেক এমপি হলেও জামায়াতের প্রার্থী নেই সেই রেকর্ড। এই আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে টিকে গেছেন 5 প্রার্থী। রংপুর 2 সংসদীয় আসন বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। ভোটার সংখ্যা 3,80,981 জন। বিগত নির্বাচনে এই আসনে বিএনপি 1 বার, জাতীয় পার্টি 4 বার এবং আওয়ামী লীগ জয় পায় 7 বার।
বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার 2001 সালে জাতীয় পার্টি থেকে এমপি হয়েছিলেন। অন্যায়ের প্রতিকার মোহাম্মদ আলী সরকার, এই স্লোগানে ভোটের মাঠে সরব তিনি। আলোচনায় আছেন জামায়াতের এটিএম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী ছিলেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর কারামুক্ত হয়ে চষে বেড়াচ্ছেন মাঠ। সহানুভূতির ভোট পাওয়ার আশা তার। আমি ছোটবেলা থেকে মানুষের ঘুরে অন্যায় করি নাই, এটা একটা পরিষ্কার বার্তা আইতে। আর অন্যায় আমি পছন্দ করিনি। একটা স্লোগান আসছিল, এটা 85 সালের, অন্যায়ের প্রতিকার মোহাম্মদ আলী সরকার। আমি তো সবচেয়ে নির্যাতিত। আমার জানা মতে বদরগঞ্জ তারাগঞ্জের যারা সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে দাবি করছে, তার একজনও জনগণের জন্য কারাগারে যায়নি। জাতীয় পার্টির হয়ে লড়ছেন আনিসুল ইসলাম মণ্ডল। 2008 সালে এমপি নির্বাচিত হলেও পরবর্তী 3টি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। ভোটের মাঠে আছেন ইসলামী আন্দোলনের আশরাফ আলী এবং জাসদের আজিজুর রহমানও। জনগণের কাছে ভোট পাওয়ার যোগ্যতা অর্জন করেছে এবং জনগণ আমাকে ভোট দিয়ে আরেকবার নির্বাচিত করবে ইনশাআল্লাহ। সমস্ত ইসলামী দলগুলি এক হওয়ার পক্ষে। আমরা জনগণ চাচ্ছে যে ইসলামী দলকেই ভোট দেওয়ার। এখানে ইসলামী দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাগঞ্জ, বদরগঞ্জের মধ্যে খুব শক্তিশালী। মনোনয়ন দাখিলকারী এই 5 প্রার্থী যাচাই বাছাইয়ে টিকে ভোটের মাঠে সরব। যমুনেশ্বরী ও চিকলি নদী বেষ্টিত এই আসনে 54 বছরেও তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। একমাত্র ভারী শিল্প শ্যামপুর সুগার মিলও বন্ধ হয়ে গেছে আগেই। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। ভোলায় মেঘনা নদীতে 300 টন লবণ নিয়ে ডুবে গেছে একটি ট্রলার। এ বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল সাহা বিকাশ, যাচ্ছে তার কাছে। জুয়েল, ট্রলারে থাকা সবাইকে উদ্ধার করা গেছে কিনা জানাবেন, আর কিভাবে ডুবলো নৌযানটি সে বিষয়ে কিছু জানতে পেরেছেন? আসলে আপনি যেমনটা বলছিলেন, ভোলার যে সদর উপজেলার যে তুলাতুলি মেঘনা নদী রয়েছে, ঠিক এই মেঘনা নদীর মধ্যবর্তী এলাকায় এই ট্রলার, যে লবণবাহী যে ট্রলারটি, সেটি ডুবির ঘটনাটি যে মধ্যরাতে অর্থাৎ রাত 2:30টার দিকে এই ট্রলারটি আসলে এই তুলাতুলি যখন মেঘনা নদীর তে আসে, এই ইলিশবাড়ি সংলগ্ন মেঘনা নদীতে, ঠিক তখন একটি কার্গো জাহাজ তাদেরকে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার পরে তাদের এই জাহাজটি পানিতে, তাদের এই বোটটিতে পানি প্রবেশ করতে শুরু করে। তখন কিন্তু তারা তড়িঘড়ি করে কিন্তু তারা কিনারের দিকে চলে আসে এবং ঠিক কিনারে আসার আগেই কিন্তু তাদের এই বোটটি ডুবে যায় এবং ডুবে যাওয়ার কারণে যে এই বোটে যে 7 জন আরোহী ছিল, তারা কিন্তু সাঁতার কেটে কিন্তু কিনারে আসতে সক্ষম হয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে এখানে যে 7 জন ছিলেন, তারাই কিন্তু সবাই কিন্তু উদ্ধার হয়েছে। তবে তাদের মধ্যে কেউ নিখোঁজ বা আহত কেউ হয়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হলো যে এই যে লবণবাহী যে বোটটি ডুবির ঘটনা ঘটেছিল, এটি কিন্তু গতকালকে কক্সবাজার থেকে কিন্তু এটি রওনা করেছে। সে মূলত খুলনার উদ্দেশ্যে 300 টন লবণ নিয়ে কিন্তু এই বোটটি রওনা করেছেন এবং এটি গতকাল 2টার দিকে, ঠিক দুপুর 2টার দিকে তারা আমাদেরকে জানিয়েছেন যে এটি খুলনার উদ্দেশ্যে রওনা করেন কুতুবিয়া ঘাট থেকে কক্সবাজার। তো সেখান থেকে তারা রওনা করার পরে যখন রাত 2:30টার দিকে এই ভোলার তুলাতুলি মেঘনা নদীতে আসে, তখনই এই দুর্ঘটনাটি ঘটে এবং এখন পর্যন্ত আমরা যে জাহাজটি এখনো দেখতেছি যে প্রায় 90 ভাগের মতো কিন্তু নদীতে কিন্তু ডুবন্ত অবস্থা রয়েছে। তবে জাহাজের উদ্ধারের কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু আমরা দেখতে পাইনি। তবে 16 নদ নদীর জেলা জামালপুর। এই জেলার 2 নদীর নাম এক করে বিল দেখিয়ে 3 যুগেরও বেশি সময় ধরে মাছ চাষের জন্য ইজারা দিচ্ছে জেলা প্রশাসন। প্রবহমান নদী মাদারদাহকে বিল দেখিয়ে ইজারা দেয়ায় ক্ষুব্ধ নদী পাড়ের বাসিন্দারা। জেলা প্রশাসনের নির্ধারিত জলমহলকে নদী হিসেবে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রশাসন।
1986 সাল থেকে জামালপুরের মেলান্দহ উপজেলার এই প্রবহমান নদীটিকে জলমহাল দেখিয়ে ইজারা দিচ্ছে জেলা প্রশাসন। গেল 30 অক্টোবর 18টি জলমহালের সাথে 6 বছরের জন্য নতুন করে এটির ইজারা বিজ্ঞপ্তি দেয়া হলেও দরপত্র নেয়নি কেউ। আরএস রেকর্ড অনুযায়ী 2024 সালের 23 অক্টোবর জেলার 16টি নদ নদীর মধ্যে মাদারদহ ও সাবারিয়া দুটি আলাদা নদী দেখানো হয়, যেখানে মাদারদহ নদীকে তেঘুরিয়া উৎসমুখ থেকে পয়লা পতিতমুখ পর্যন্ত 2 কিলোমিটার দেখানো হয়েছে, আর সাভারিয়া নদী উৎস এবং পতিতমুখ দেখানো হয় যমুনায়, দৈর্ঘ্য দেখানো হয় 5 কিলোমিটার। ইজারাযোগ্য জলমহালের তালিকায় নদী দুটিকে জুড়ে দিয়ে মাদারদহ সাবরিয়া বিল আকারে দেখানো হয়। একসময় যমুনা থেকে বয়ে এসে আবার যমুনায় পতিত হওয়া নদী দুটিতে মাছ ধরতেন স্থানীয়রা। এখানে যেন কখনো ইজারা না দেওয়া হয় সেই দাবি নদীপাড়ের বাসিন্দাদের। নদী তো আমরা বিল বলি না, আমরা মাছ ধরতে পারি না, আমরা কোনো কিছু করে না, গা গোসল ঠিকই করে জন্মপর্তে মাথা ধর নদী এটা আগে মেলান্দরের আছিল, ওই মেলান্দরের চার ধরে মেলান্দরেরা ওরা কোনোদিন জমা দেয় না কিন্তু ওরা মাছ মেরে খাইছে। 2-4-5 বছর ধরে বন্যাতে আছে, চরপত আছে, বস এই চরপত আছে, সবাই খালো তো বিল। যমুনার অনুসন্ধানে দেখা গেছে মাছ চাষের নামে নদী থেকে বালু তোলায় প্রতি বছর ইজারা দেওয়ার নেপথ্যের আসল কারণ। এদিকে সাবারিয়া নামেও আলাদা বিলের কোনো অস্তিত্ব পায়নি যমুনা টেলিভিশন। একখানি বালু পড়ছে, ওটা যার দহরে তাই বেচলো, আর একজনে কিনে নিয়ে ওই আবার কাইডি ব্যস্ত আছে, এইরকম মানে চলছে। আমাদের এখানে সাবেরিয়া নামে কোনো বিল নাই, আর এই মাদারদহ নদীটাই এটাই ডাক হয়, আমরা জন্মের পর থেকেই দেখি এটা ডাক হয়, মাঝিরে ডাইকে না ওরা মাছ মারে। মাদারদহ এবং সাবারিয়া দুইটি আলাদা নদী, কিন্তু একটা দুষ্ট চক্রের কবলে পড়ে দীর্ঘদিন যাবৎ এই নদীটাকে ইজারা নিয়ে এখানে মানে ওপেন করার মতো যে নদীকেন্দ্রিক জীবিকায়নটা নষ্ট করা হয়েছে। জেলা প্রশাসনের নির্ধারিত জলমহালকে নদী হিসেবে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও খুদে বার্তায় পরবর্তী কার্যক্রম গ্রহণের কথা জানায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সুমি আক্তার। সর্বশেষ আরএস রেকর্ড অনুযায়ী মাদারদহ 2 কিলোমিটারের একটা নদী এবং সাবারিয়া 5 কিলোমিটারের একটা নদী হিসেবে তালিকাভুক্ত রয়েছে। প্রথম ইজারায় বিলটির মূল্য ধরা হয় 2,150 টাকা, বর্তমানে যা ধরা হয়েছে 2,31,250 টাকা। যমুনা থেকে বয়ে আসা এই নদীটি বর্ষাকালে খরস্রোতা হয়ে ওঠে, যদিও এখন শুষ্ক মৌসুমে মৃতপ্রায়, তবুও এটি নদী। এই নদীকে জেলা প্রশাসন বারংবার খাল দেখিয়ে ইজারা দিয়ে আসছিল। সেই ইজারার পিছনে রয়েছে বালু উত্তোলন সহ মাছ ধরার একটি গল্প। এই মাছ ধরার কারণে কিন্তু স্থানীয়রা নদীতে নামতে পারেনি, সে কারণে এই ইজারা বাতিল করে নদীকে নদীর মতো থাকতে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। এ ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।